বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে ইন্ডিয়া টুডের এই খবরটি দেখতে পাচ্ছেন। ভাবুন তো, যদি ভারত আর তেলের জন্য মধ্যপ্রাচ্য বা রাশিয়ার দিকে তাকিয়ে না থাকে, যদি ভারতের নিজের সমুদ্রের নিচ থেকেই উঠে আসে অফুরন্ত জ্বালানি। হ্যাঁ, আজ 31শে মার্চ 2026 ভারত সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অয়েল মিনিস্টার হরদীপ সিং পুরী ঘোষণা করেছেন OALP রাউন্ড 11-এর লঞ্চিং। আজ থেকে মাত্র কয়েক ঘন্টা আগে 21টি নতুন অয়েল অ্যান্ড গ্যাস ব্লকস এর বিডিং ওপেন করা হয়েছে। একে বলা হচ্ছে ভারতের নিজস্ব মিশন সমুদ্র মন্থন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই কয়েকটা ব্লক ভারতের কয়েক হাজার কোটি টাকা বাঁচাতে চলেছে এবং কেন ভারত হঠাৎ এত অ্যাগ্রেসিভ মুডে চলে গেছে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই OALP জিনিসটা আসলে কি, আর কেনই বা একে গেম চেঞ্জার বলা হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে, আগে ভারত সরকার নিজেই ঠিক করে দিত যে কোন নির্দিষ্ট এলাকায় তেলের খোঁজ করা হবে, কিন্তু 2016 সালে এই OALP নীতি আসার পর নিয়মটা বদলে গেছে। এখন কোনো কোম্পানি যদি মনে করে যে ভারতের কোনো নির্দিষ্ট এলাকায় তেল বা গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, তবে তারা নিজেরাই সেই এলাকাটির জন্য সরকারের কাছে আবেদন করতে পারে। একেই বলা হয় ওপেন অ্যাক্রেজ। এর সবচেয়ে বড় সুবিধা হলো কোম্পানিদের আর সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করতে হয় না। তারা সারা বছর নিজেদের ডেটা অ্যানালিসিস করে ব্লক পছন্দ করতে পারে, আর সরকার সেই পছন্দ অনুযায়ী বছরে 2-3 বার বিডিং রাউন্ড করে সেই এলাকাগুলো কোম্পানিদের হাতে তুলে দেয়। এর ফলে তেলের খনি খোঁজার গতি বহুগুণ বেড়ে গেছে। আজ আমরা যে রাউন্ড 11 নিয়ে কথা বলছি, সেটা আসলে এই দ্রুতগতির ড্রিলিং মিশনেরই পরবর্তী ধাপ। এখন আপনারা যে বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটি স্ক্রিনে দেখছেন, সেখানে পরিষ্কার বলা আছে যে এই রাউন্ড 11-এর মাধ্যমে ভারত সরকার এক ধাক্কায় প্রায় 80,000 বর্গ কিলোমিটার এলাকাকে তেলের খোঁজে অর্থাৎ এক্সপ্লোরেশনের জন্য খুলে দিয়েছে। ভারত এখন তার এনার্জি সিকিউরিটি নিয়ে আর কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না। বন্ধুরা, একটু প্রেক্ষাপটটা বা ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করুন। গত বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে যখন OALP রাউন্ড 10 লঞ্চ হয়েছিল, তখন ভারত সরকার 25টি ব্লক অফার করেছিল। সেটা ছিল সেই সময় পর্যন্ত ভারতের ইতিহাসের বৃহত্তম এক্সপ্লোরেশন ড্রাইভ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ঘটনার পর 1 বছরও কাটেনি, তার মধ্যেই সরকার আবার 21টি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছে। এই যে দ্রুততার সাথে কাজ হচ্ছে, এটাই প্রমাণ করে যে ভারত সরকার কতটা সিরিয়াস। বর্তমানে যদি আপনি ডেটা দেখেন, তবে বুঝতে পারবেন যে ভারত এখন মোট 2.6 লাখ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে ড্রিলিং এবং গবেষণার কাজ চালাচ্ছে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, প্রায় আস্ত একটা বড় দেশের সমান এলাকা জুড়ে আমরা তেলের সন্ধান করছি। এখানে একটা প্রশ্ন অনেকের মনেই জাগে। ইউটিউবে বা নিউজ চ্যানেলে আমরা প্রায়ই শুনি যে ভারত কেন এত তেল ইম্পোর্ট করে, কেন আমাদের পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। উত্তরটা সহজ, আমাদের চাহিদা বিশাল, কিন্তু সেই তুলনায় আমাদের ঘরোয়া উৎপাদন বা ডোমেস্টিক প্রোডাকশন অনেক কম। ভারত তার প্রয়োজনের প্রায় 85 থেকে 90% অপরিশোধিত তেল বিদেশ থেকে কেনে। এই যে বিশাল গ্যাপ, এটাই আমাদের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা। আর এই গ্যাপটা পূরণ করতেই ওপেন অ্যাক্রেজ লাইসেন্স পলিসির ব্যবহার করা হচ্ছে। এই 21টি ব্লকের বিন্যাসটা একটু দেখুন। এর মধ্যে কিছু আছে অনশোর অর্থাৎ সমতলে বা ডাঙায়, আর কিছু আছে অফশোর অর্থাৎ গভীর সমুদ্রে। সবচেয়ে মজার বিষয় হলো, এই 21টি ব্লকের মধ্যে 15টি ব্লক এমন জায়গায় অবস্থিত যেখানে আগে কখনো ড্রিলিং করা হয়নি। অর্থাৎ ভারত এখন একেবারে নতুন এবং আনএক্সপ্লোরড এরিয়ায় হাত দিচ্ছে। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ঘরোয়া উৎপাদন বাড়ানো এবং মধ্যপ্রাচ্য বা রাশিয়ার উপর আমাদের যে ইম্পোর্ট ডিপেন্ডেন্স রয়েছে, সেটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা। কারণ জিওপলিটিক্যাল দিক থেকে বিচার করলে যে দেশ জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ, সেই দেশই আসল ক্ষমতার অধিকারী। বন্ধুরা, OALP রাউন্ড 11 তো আছেই, কিন্তু এইবার আমি আপনাদের সামনে এমন একটা তথ্য রাখবো যা শুনে আপনারা চমকে যাবেন। PSU কানেক্টের এই রিপোর্টটা ভালো করে দেখুন। আমাদের দেশের গর্ব সরকারি সংস্থা ONGC এখন একাই $20 বিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1.7 লক্ষ কোটি টাকা এক মেগা প্রজেক্ট বা মেগা ইনভেস্টমেন্ট হাতে নিয়েছে।
এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে উচ্চাভিলাষী অফশোর এক্সপ্লোরেশন বা অফশোর অনুসন্ধান প্রোগ্রাম হতে চলেছে। আপনারা এই আর্টিকেলে এখন যা দেখছেন সেটা আসলে ভারতের এনার্জি সিকিউরিটির নতুন দিগন্ত। ওএনজিসি একবারে 5টি আলট্রা ডিপ ওয়াটার রিগস ভাড়া বা লিজ নিতে চলেছে। এর আগে কি কখনো শুনেছেন যে ভারত সমুদ্রের 12,000 ফুট গভীরতায় গিয়ে ড্রিলিং করার কথা ভাবছে? ভাবুন তো একবার, সমুদ্রের উপরিভাগ থেকে প্রায় 3.5 কিলোমিটার নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং প্রচণ্ড জলের চাপ থাকে, সেখানে গিয়ে ভারত তেলের সন্ধান করবে। এখন প্রশ্ন আসতে পারে, কেন ভারত এই সাহস দেখাচ্ছে? কারণটা হলো টেকনোলজি এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ভারতের কাছে এখন সেই অত্যাধুনিক প্রযুক্তি আছে যা দিয়ে আমরা এই চ্যালেঞ্জিং টাস্ক সম্পূর্ণ করতে পারি। ওএনজিসির এই পরিকল্পনাটি কিন্তু 2-1 বছরের জন্য নয়, এটি একটি 20 বছরের দীর্ঘমেয়াদী বা লং টার্ম বেট। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সরকার আর ধীর গতিতে চলতে চাইছে না। তারা আগামী মাত্র 80 দিনের মধ্যে, অর্থাৎ প্রায় 2.5 মাসের মধ্যে এই বিশাল রিগগুলোকে সমুদ্রে মোতায়েন বা মোবিলাইজেশন করতে চায়। একেই বলে ফাস্ট ট্র্যাক জিওপলিটিক্স। বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যখন উন্নত দেশগুলো বা পশ্চিমী দুনিয়া শুধু গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে জ্ঞান দিচ্ছে, তখন ভারত কিন্তু বাস্তববাদী বা রিয়েলিস্টিক সিদ্ধান্ত নিচ্ছে। আমরা জানি যে গ্রিন এনার্জিতে শিফট হতে আমাদের আরও কয়েক দশক সময় লাগবে। এই মধ্যবর্তী সময় বা ট্রানজ্যাকশন পিরিয়ডে আমাদের অর্থনীতি যাতে তেলের অভাবে বা উচ্চ মূল্যের কারণে থমকে না যায়, তাই ভারত মরিয়া হয়ে নিজের তেলের ভাণ্ডার খুঁজে বের করতে চাইছে। এই $20 বিলিয়ন বাজি আসলে ভারতের আগামী 20 বছরের অর্থনৈতিক সুরক্ষা কবচ। আপনারা হয়তো ভাবছেন এই 21টি ব্লক কাকে দেওয়া হয়। এর প্রক্রিয়াটা বেশ কৌতূহলোদ্দীপক। সরকার এই ব্লকগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে। 1, ক্যাটাগরি 1। এগুলো হলো সেই জায়গা যেখানে তেল বা গ্যাস থাকার প্রমাণ 100% নিশ্চিত। এখানে বিডিং জেতার নিয়ম হলো যে কোম্পানি সরকারকে সবচেয়ে বেশি রেভিনিউ শেয়ার দেবে, অর্থাৎ লাভের বড় অংশ দেবে, তারাই কাজ পাবে। ক্যাটাগরি 2 এবং 3, এই এলাকাগুলোতে তেলের সম্ভাবনা আছে, কিন্তু এখনও কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয়নি। এখানে কোম্পানিদের ওপর কোনো আর্থিক চাপ দেওয়া হয় না, বরং দেখা হয় তারা কতটা ভালো টেকনোলজি ব্যবহার করে সেসমিক সার্ভে বা ড্রিলিং করবে। অর্থাৎ ভারত সরকার এখন শুধু টাকা চাইছে না, তারা চাইছে সঠিক ডেটা এবং আধুনিক প্রযুক্তি। এটি একটি অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক পদক্ষেপ। এর আগে ভারতের তেল নীতি অর্থাৎ NELPA একটা সমস্যা ছিল, কিন্তু 2016-17 সালে মোদী সরকার OALP পলিসি এনেছে, তা পুরো সিস্টেমটা বদলে দিয়েছে। আগে ছিল প্রফিট শেয়ারিং, এখন হচ্ছে রেভিনিউ শেয়ারিং। এর ফলে আমলাতান্ত্রিক জটিলতা অনেক কমেছে। ইকোনমিক টাইমসের এই রিপোর্টে একটি কথা বারবার বলা হয়েছে, আন্দামান বেসিন। বন্ধুরা, আপনারা কি জানেন ল্যাটিন আমেরিকার দেশ গায়ানা কিভাবে রাতারাতি ধনী হয়ে গেল? তারা সমুদ্রের নিচে বিশাল তেলের খনি খুঁজে পেয়েছিল। জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচেও ঠিক একই রকম খনি লুকিয়ে আছে। এর আগে DRDO এবং ইসরোর কিছু বিধিনিষেধের কারণে আন্দামানের অনেক জায়গায় ড্রিলিং করা যেত না। সেগুলোকে এখন নো গো এলাকা থেকে মুক্ত করা হয়েছে। OALPর মাধ্যমে এই এলাকাগুলো এখন বড় বড় কোম্পানির জন্য উন্মুক্ত। যদি এখান থেকে কমার্শিয়াল লেভেলে গ্যাস বা তেল পাওয়া যায়, তবে ভারতকে আর কখনো কারো কাছে হাত পাততে হবে না। এটাই হলো এনার্জি সভারেনিটি। আপনারা স্ক্রিনে PIBর এই অফিসিয়াল প্রেস রিলিজটি দেখতে পাচ্ছেন। এখানে মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট করে দিয়েছেন যে 2047 সালের মধ্যে ভারত একটি উন্নত রাষ্ট্র হতে চায়। আর উন্নত রাষ্ট্র হওয়ার প্রথম শর্ত হলো সস্তা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি। বর্তমানে আমাদের প্রায় 85% তেল বিদেশ থেকে আসে। এর ফলে যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় বা ইসরায়েল হামাস সংঘাত তীব্র হয়, ভারতে পেট্রোলের দাম বাড়ার ভয় থাকে। সরকার চাইছে 2027 সালের মধ্যে প্রতি বছর 100টি নতুন তেলের কুয়ো খুঁড়তে। লক্ষ্য হলো 2047 সালের মধ্যে বছরে 100 MMT তেল উৎপাদন করা। এটা কোনো আকাশকুসুম কল্পনা নয়,
গত 9 বছরে 11টি রাউন্ডে প্রায় 140টিরও বেশি ব্লক বিলি করা হয়েছে। এর মধ্যে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন, এখনও তো তেলের দাম কমেনি। দেখুন বন্ধুরা, তেলের খনি খোঁজা আর সেখান থেকে তেল বের করা একটা 10-15 বছরের লম্বা প্রসেস। ভারত এখন সেই বীজ বুনছে যার ফল আমরা আগামী 1 দশকে পাব। ভিডিওর শেষে এসে একটা কথা আমাদের বুঝতে হবে, এই যে OALP রাউন্ড 11 লঞ্চ হলো কিংবা ONGC $20 বিলিয়ন খরচ করছে, এগুলো আসলে ভারতের আত্মবিশ্বাসের পরিচয়। বিশ্ব যখন ভারতকে তেলের ক্রেতা হিসেবে দেখে, ভারত তখন নিজেকে তেলের উৎপাদক হিসেবে গড়ে তোলার চেষ্টায় লিপ্ত। এই পুরো প্রজেক্টটি ভারতের জিওপলিটিক্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, কারণ যার হাতে জ্বালানি থাকবে সেই হবে আগামী দিনের সুপার পাওয়ার। আজকের এই মিশন সমুদ্র মন্থন সফল হলে কেবল আমাদের টাকা বাঁচবে না, বিশ্বমঞ্চে ভারতের গুরুত্বও বহুগুণ বেড়ে যাবে। আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে তার তেলের আমদানির ওপর নির্ভরতা কমাতে? ONGCর এই $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট কি সফল হবে? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভারতের জিওপলিটিক্স নিয়ে জানতে চায়। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।